ক্যাপিটালিজমের সাথে সোশ্যালিজমের লড়াই গোটা বিশ্ব জুড়ে আপনি দেখতে পাবেন। সবচেয়ে বড় লড়াইটা হচ্ছে নিউ ইয়র্কে মামদানি বা তার সমর্থকরা রব তুলেছেন ট্যাক্স দ্য রিচ বলে, যে বড়লোকদের প্রচুর ট্যাক্স দাও। নিউ ইয়র্কে একটা বিলিয়নিয়ার অ্যালে আছে যেখানে প্রচুর বড়লোকদের পেন্ট হাউস আছে। তো লোকজন বলছে এই ব্যাটাগুলোকে ধরে ধরে বেশি ট্যাক্স দাও, এরা প্রচুর টাকা রোজগার করে, এদের ট্যাক্স দাও। আরে নিউ ইয়র্কের বড়লোকরা এবার ছাড়বেন কেন? তারা বলছেন যে দেখো ভাই, নিউ ইয়র্কের 1% লোক নিউ ইয়র্কের 46% ট্যাক্স দাও। তো নিউ ইয়র্কের টপ 1% ট্যাক্স পেয়ার গোটা সিটির 50%-এর কাছাকাছি ট্যাক্স দেয়। তাহলে ভালো, আমাদেরকে ট্যাক্স বাড়ালে আমরা মায়ামিতে ফ্লোরিডাতে চলে যাব, যেখানে লোকজন আমাকে ডাকছে, আমি অস্টিনে চলে যাব। আবার নিউ ইয়র্ক সিটিতে থাকতে থোড়াই বয়ে গেছে। এমনিতেও যারা বড় লোক তারা সবসময় নিউ ইয়র্ক সিটিতে হয়তো বছরে কয়েকদিনই মাত্র থাকেন। ফালতু আমরা বাড়িগুলো রাখবো না, বেঁচে দিয়ে চলে যাবে, তখন বুঝবে ঠেলা, তোর 50% ট্যাক্স বেস নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ফলে মামদানি ওটা করতে গিয়েও করতে পারেননি। সুতরাং সমস্যাটা হচ্ছে এই যে নিউ ইয়র্ক হচ্ছে এমন একটা শহর যেখানে বামপন্থীরা জিতে তারা তাদের যে এজেন্ডাগুলো চালানোর চেষ্টা করছে, কিছুটা করেছে। কিন্তু সমস্যা হচ্ছে বড়লোকদের ট্যাক্স করার ব্যাপার বা বড়লোকদের ফাইন করার ব্যাপার বা বড়লোকদের উপর চালানোর ব্যাপারে কিছু করতেই পারেনি। কারণ করলে বড়লোকরা ধমক দিচ্ছে আমরা সিটি ছেড়ে চলে যাবো, আর তাতে সবাই চুপচাপ হয়ে যাচ্ছে। কারণ ওরা সিটি ছেড়ে চলে যাওয়া মানে সিটির ট্যাক্স যাবে, তারা তাদের সাথে যে চাকরিগুলো ছিল সেগুলো নিয়ে চলে যাবে। এবং নিউ ইয়র্কে এটা হচ্ছেও, কারণ জেপি মর্গান থেকে শুরু করে, জেপি মর্গান যেটা বিশ্বের বৃহত্তম ব্যাংক, পৃথিবীর সমস্ত বৃহত্তম ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। এখানে সবচেয়ে বেশি কর্মী কাজ করে। তোরা হেডকোয়ার্টার নিউ ইয়র্কে রেখে দিচ্ছে, কিন্তু আস্তে আস্তে তাদের ড্যালাস বা অন্যান্য শহরের কর্মী সংখ্যা বাড়াচ্ছে, নিউ ইয়র্কের কর্মী সংখ্যা কমাচ্ছে। খুব স্বাভাবিক। তারা বলছে যে নিউ ইয়র্কের কস্ট অফ লিভিং তো কমছেই না, বরং বেড়ে যাচ্ছে, এবং যেভাবে সিটি ট্যাক্স চাপাচ্ছে তারা এখানে থাকবে না। ওকে, তো আমি বলেইছিলাম মামদানি যেদিন ক্ষমতায় আসে যে নিউ ইয়র্ক একটা সময় কলকাতা হয়ে যাবে। আমি শুধু ধাপে ধাপে দিচ্ছি, একদিনে তো হবে না। কলকাতা একটা গাটার বস্তি হতে সিপিএমের 34 বছর লেগেছিল বা সিপিএমের 10 বছর লেগেছিল, একটু আন্ডারস্ট্যান্ড। তো ঠিক আছে, মামদানি যদি সবাই জানি না কটা টার্ম পাবে, 2টো টার্ম পেলে নিউ ইয়র্ক আস্তে আস্তে বস্তিতেই পরিণত হবে। অলরেডি তো এটা খেলা শুরু হয়ে গেছে। যেমন কলকাতা থেকে যেমন সমস্ত ব্যাঙ্কগুলো তার হেডকোয়ার্টার সরিয়ে নিয়েছিল মুম্বাইতে, এখানেও সেটা হচ্ছে। এখন সরে যাচ্ছে ব্যাঙ্কগুলোর হেডকোয়ার্টার ড্যালাস কিংবা মুম্বাই সরে যাচ্ছে। সো দ্যাট থিংস আর হ্যাপেনিং ভেরি ভেরি শিফটলি। এটা আমি দেখছি যে আমি ছোটোবেলায় যেভাবে দেখেছিলাম কলকাতা চোখের সামনে আস্তে আস্তে একটা মৃতদের নগরী হয়ে যায়, সেটা কিভাবে আস্তে আস্তে নিউ ইয়র্কটাও মৃতদের নগরী হয়ে যাবে, আমি এটা প্রেডিক্ট করেছি। এবং আস্তে আস্তে সেদিকে এই ঘটনাগুলো যাচ্ছে, ঠিক আছে? নিউ ইয়র্কের যারা বাসিন্দা আছে তারা আমার এই ভিডিওটাতে আরও ভালো বলতে পারবে। কিন্তু নিউ ইয়র্কের মধ্যে শুধুমাত্র এই ক্যাপিটালিজম ভার্সেস সোশ্যালিজমের লড়াইটা লুকিয়ে নেই, সুইডেনেও হচ্ছে। সুইডেন একটা সময় বড় সোশ্যালিস্ট ছিল, প্রচুর সোশ্যাল ওয়েলফেয়ার ছিল। যেমন ধরুন স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি গভর্নমেন্ট ছিল, আস্তে আস্তে সব প্রাইভেট হয়ে যাচ্ছে। সুইডেনে প্রচুর সরকারি পরিচালিত সংস্থা ছিল, সেগুলো সব বেসরকারি করে দেওয়া হচ্ছে। সুইডেনও টানতে পারছে না। সবারই সেই এক ব্যাপার, ধার করে কতদিন আর টানবে, রাইট? কতদিন আর লোকজনকে বেকার পেনশন ভাতা হ্যান ত্যান বেকার ভাতা দিয়ে টানবে? তো ন্যাচারালি সুইডেনও দেখা যাচ্ছে খুব বড় রকমের সোশ্যালিজম থেকে ক্যাপিটালিজমের টার্ন নিচ্ছে বাই ফোর্স। এই নয় যে তারা এটা চায়, উপায় নেই বলে হচ্ছে। কিউবাতে আসুন, কিউবাতে রাউল কাস্তো নামে লোকটা যতদিন থাকবে কিছু হবে না, 94 ইয়ার্সে ক্ষমতা জড়িয়ে বসে আছে। তো রাউল কাস্টোর নাতি খুব প্র্যাগম্যাটিক, এবং তার সাথেই আমেরিকা এখন নেগোশিয়েট করছে। কারণ মার্কো রুবিও বলেই দিয়েছে, ভাই তোমরা যতদিন না পর্যন্ত তুমি চায়নার মতো কমিউনিজম চালাও, ওয়েল অ্যান্ড গুড, কেউ পাত্তা দেবে না কি পলিটিক্যাল সিস্টেম, কিন্তু তোমাকে মার্কেট রিফর্ম করে মার্কেট ক্যাপিটালিজম করতেই হবে। মার্কেট ক্যাপিটালিজম করলে তুমি কি সেটাকে কমিউনিজমের নাম দিয়ে, রিফর্ম কমিউনিজমের নাম দিয়ে, ভূত কমিউনিজমের নাম দিয়ে যা খুশি চালাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তো সিআইএর ডিরেক্টরকে পাঠানো হচ্ছিল রাউল কাস্টোর নাতির সাথে কথা বলতে, শুনতে বলছে যে খুব হোপফুল কথাবার্তা হয়েছে, এবং আশা করা হচ্ছে যে কিউবা খুব শীঘ্রই চীনের মতো টার্ন নেবে, যে তারা মার্কেটটা একদম ওপেন করে দেবে, রাইট? তো সেখানেও আমরা দেখছি একটা বড় রকমের পলিসি শিফট আসছে। তো গোটা বিশ্বজুড়েই আমি দেখতে পাচ্ছি যে বেসিক্যালি একটা জিনিস সমস্ত সোশ্যালিস্টদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে তারা যাই ভাবুক না কেন পৃথিবীতে, আলটিমেট থিং ইজ মানি ইজ দ্য ব্লাড মোশন অ্যান্ড ক্যাপিটাল ইজ দ্য ব্লাড মোশন, রাইট? একটা সিস্টেমের মধ্যে যদি টাকা না থাকে সেই সিস্টেম টিকবে না। সিপিএম কোনোদিনই কোনো জায়গায় কোনো ক্ষমতায়, বা যে কোনো কমিউনিস্ট পার্টি কোনোদিনই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না, কারণ তারা সিস্টেমের মধ্যে সেই পরিমাণ ব্লাড ফ্লো চালাতে পারে না। যেমন একটা প্রশ্ন ওঠে যে কেজিবি তো মানে অ্যাকচুয়ালি সিআইএর থেকেও দক্ষ ছিল,
একটা অত্যন্ত দক্ষ একটা গুপ্তচর সংস্থা হচ্ছে কেজিবি। তো তা সত্ত্বেও সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। কেন ভেঙে গেল? কারণ ইন্টারনালি লোকজন খেতে পারছিল না। সোভিয়েত ইউনিয়নের লোকজন পরের দিকে তাদের অর্থনৈতিক অবস্থা লাস্ট 5 বছর অত্যন্ত বাজে হয়ে যায়, কারণ ফ্যাক্টরিগুলোতে মডার্নাইজেশন হয়নি। যেমন ধরুন ভারতে ভিলাই স্টিল প্ল্যান্ট বলুন, দুর্গাপুর ডিএসপি স্টিল প্ল্যান্ট বলুন, রাউরকেলা বলুন, সব জায়গাতেই প্ল্যান্টগুলোর মডার্নাইজেশন হয়নি, পিছিয়ে পড়েছে, উৎপাদন করতে পারছে না। মানে কী বলবো, পুরোদের আবাসন সব ভেঙে পড়েছে, চলছে না। একদম এক্স্যাক্টলি একই অবস্থা ছিল সোভিয়েত ইউনিয়ন এবং মাস্কেলে। সুতরাং অর্থনীতিকে বাদ দিয়ে কিছু হয় না। আপনি যা খুশি ইজুম করতেই পারেন, কিন্তু সেই ইজুম যদি একটা সিস্টেমের অর্থনীতিকে ঠিকঠাকভাবে টানতে না পারে, সেটা ধসবেই।